নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছে নিখিল। তো আজকে আমি তোমাদের জন্য আবারও একটা জিএস পোর্শনের ভিডিও নিয়ে এসেছি, যেটা যে কোনো সরকারি পরীক্ষার জন্য কাজে লাগবে। আমাদের হাতের কাছে ফুড এসআইয়ের এক্সাম ডিক্লেয়ার হয়ে গেছে কিছুদিন পরেই, জুন মাসে। পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপর পঞ্চায়েত, আইসিডিএস, ধীরে ধীরে অনেক এক্সাম হবে। তো সময় খুব কম, যেখানে জিএস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এবং জিএস বিষয়ে যদি নাম্বার তুলতে পারো তাহলেই কিন্তু তোমার চাকরি পাকা। সুতরাং জিএস পোর্শন তোমাকে অবশ্যই রেডি করে রাখতে হবে, যেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইকোনমিক্স, পল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর মধ্যে কিন্তু জিএস রয়েছে। তো যাই হোক, আজকের এই আলোচনা সত্যি তোমাদের কাছে দারুণ হয়ে দাঁড়াবে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো আমি অবশ্যই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের আলোচনার প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে, বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? ঠিক আছে, বক্সাইট একটা হচ্ছে খনিজ সম্পদ, ঠিক আছে, যেটা কিন্তু অ্যালুমিনা তৈরি করতে বেয়ার প্রক্রিয়ায় ব্যবহার করা হয় বক্সাইট। তো দেখো এখানে চারটা অপশান দেওয়া রয়েছে: বিহার, আসাম, মহারাষ্ট্র, উড়িষ্যা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উড়িষ্যা। তাহলে হচ্ছে বক্সাইট উৎপাদনে সবচেয়ে বেশি কোন রাজ্য অগ্রাধিকার পাইছে? উড়িষ্যা। উড়িষ্যাতে সবচেয়ে বেশি বক্সাইট উত্তোলন করা হয়, এবং আমাদের ভারতের অর্ধেকের বেশি বক্সাইট কিন্তু এখানেই রয়েছে। বক্সাইট খনিগুলি তোমরা মনে রাখবে। এবার ঝাড়খণ্ডেও আমাদের খনিজ পদার্থ পাওয়া যায়, যেমন ধরো বিলাসপুর, মাইকাল পাহাড়, সিংভূম, জামনগর, বলাঙ্গীর, কোরাপুট, এইসব বক্সাইট খনি, এগুলোর নাম কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। তাহলে কি কি বললাম? জামনগর, বলাঙ্গীর, মাইকাল পাহাড়, এগুলো তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে, ভারতের কোন রাজ্যে আঁধি লক্ষ্য করা যায়? আঁধি মূলত আমরা গ্রীষ্মকালে এক প্রকার ধূলি যে ঝড় লক্ষ্য করি। আমাদের উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটা উত্তর ভারতের বেশ কয়েকটা রাজ্যে আমরা এই আঁধি লক্ষ্য করি। তো দেখো এখানে হচ্ছে আঁধি, আঁধি ব্যাপারটা একটু লক্ষ্য করো। আঁধি হচ্ছে আঁধেরা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে অন্ধকার। তো যখন আমাদের এই ধূলিঝড় আঁধি উৎপত্তি হয় বা সৃষ্টি হয়, তখন আমাদের কিন্তু চারদিকে ধুলোবালিতে অন্ধকার করে রাখে। তো আঁধি মূলত আমরা কোন রাজ্যে লক্ষ্য করি? বিহার, পাঞ্জাব, রাজস্থান না ছত্তিশগড়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। দেখো আমরা বিহার, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এইসব রাজ্যগুলোই লক্ষ্য করি, কিন্তু আঁধির প্রকোপটা সবচেয়ে বেশি কিন্তু রাজস্থানে বেশি। তো এই জন্য এর সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? ঠিক আছে, তাহলে হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যুর পর বা তার দেহ নির্মাণের পর, নির্বাণ লাভ যখন করেছিলেন, তারপরে তার যারা অনুগামী তারা কিন্তু সারা বিশ্ব জুড়ে বৌদ্ধ ধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন, যেখানে মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন এইসব দেশে কিন্তু বৌদ্ধ ধর্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? দেখো এখানে হচ্ছে চারটা অপশান রয়েছে: পাটলিপুত্র, রাজগৃহ, বৈশালীন ও কাশ্মীর। দেখো এই চারটা জায়গাতেই কিন্তু বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তো আমাদের অপশান রয়েছে, মানে কোশ্চেন হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন। এখানে আমরা একটা সূত্র পড়ে নেব। এই সূত্রটা মনে রাখলেই তোমরা কিন্তু মানে সব করতে পারবে আর কি। দেখো, রাজগৃহের অজাতশত্রু, বৈশালের কালাশোক এবং পাটলিপুত্রের অশোককে নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন কনিষ্কের সাথে দেখা করতে। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে রাজগৃহের অজাতশত্রু, তাহলে হচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহের অজাতশত্রু প্রথম বৌদ্ধ সম্মেলন করেছিলেন রাজগৃহে। তারপরে হচ্ছে বৈশালীর কালাশোক, তাহলে হচ্ছে তারপরে হচ্ছে 383, তার ঠিক 100 বছর পরে 383-তে কালাশোক বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করেছিলেন। তারপরে হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে। পাটলিপুত্রে কত সালে হয়েছিল? 250 খ্রিস্টপূর্বাব্দে অশোক করেছিলেন তৃতীয় বৌদ্ধ সম্মেলন, এবং 72 খ্রিস্টপূর্বাব্দে কনিষ্ক করেছিলেন কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ সম্মেলন। এবং এখানেই বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে যায়, হিনজান এবং মহাযান। ওকে, তো এটা মনে রাখবে যে রাজগৃহের অজাতশত্রু, বৈশালীর কালাশোক
এবং পাটলিপুত্রের অশোককে নিয়ে কাশ্মীরে গেলেন কনিষ্কের সাথে দেখা করতে। এটা তোমরা মনে রাখবে, এটা সূত্র, সবচেয়ে সহজ সূত্র, অবশ্যই তোমাদের মনে থাকবে এবং খুব সহজেই তোমরা কিন্তু 4টা বৌদ্ধ সম্মেলন কোথায় কোথায় হয়েছিল এবং কার মানে পৃষ্ঠপোষকতায় হয়েছিল সেটা অবশ্যই তোমরা মনে রাখতে পারবে। তো দেখো, এর সঠিক উত্তর যেটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে পাটলিপুত্র। ঠিক আছে, অশোকের আমলে হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে ভারতের কোথায় মার্বেল পাথরের পাহাড় রয়েছে? জব্বলপুর, সম্বলপুর, ভাগলপুর না নাগপুর? ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে জব্বলপুর। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে গিয়ে জব্বলপুর, মধ্যপ্রদেশের জব্বলপুর। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের শেষ জীবন যেখানে কেটেছিল সেই জায়গাটার নাম কি? পাটনা, নালন্দা না উজ্জয়িনী না শ্রাবণ বেলগোলা? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে শ্রাবণ বেলগোলা। ঠিক আছে, তো শেষ জীবনে তিনি একটা গুহার মধ্যে কঠোর তপস্যার মাধ্যমে তার জীবন এর অবসান ঘটান। সেই জায়গাটার নাম হচ্ছে শ্রাবণ বেলগোলা। নেক্সট দেখো যে কোশ্চেনটা রয়েছে যে ভারতের কোথায় তামার খনি রয়েছে? তামাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ। ঠিক আছে, তো দেখো এখানে আছে ধানবাদ, মধুপুর, কুলার না ক্ষেত্রী? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রী। দেখো এখানে হচ্ছে তামার খনি, আমাদের দেখো 46% তামা রয়েছে এমপিতে, 100%-এর মধ্যে 33% রয়েছে রাজস্থানে, আর 21% রয়েছে ঝাড়খণ্ডে। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। তো মধ্যপ্রদেশের যে তামার খনিটা তার নাম হচ্ছে মালঞ্চ খণ্ড, রাজস্থানের যে তামার খনিটা তার নাম হচ্ছে ক্ষেত্রী, আর ঝাড়খণ্ডে যেটা রয়েছে সেটা হচ্ছে সিংভূম। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে যে কোথায় কোথায় তামার খনি রয়েছে। আমাদের 3টি রাজ্যেই তামা পাওয়া যায়। তো এখানে যে অপশানটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ক্ষেত্রী। ক্ষেত্রী হচ্ছে ভারতের তামার খনি অঞ্চল। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে ঝুমুর গান মূলত পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? লাল মাটির দেশে যা, হেথাই তোকে মানাইন ছেড়ে। তো যাই হোক, এখানে ঝুমুর গান কোথায় বিখ্যাত? বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া না বীরভূম? ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে পুরুলিয়া। পুরুলিয়া আর কি জন্য বিখ্যাত? ছৌ নাচের জন্য বিখ্যাত। ঠিক আছে, আবার এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ সংখ্যক গোর্খাবুরু অবস্থিত। তাহলে পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত, ঝুমুর নাচের জন্য বিখ্যাত, ছৌ, ঝুমুর, টুসু, ভাদু সব ধরনেরই নৃত্য এখানে পাওয়া যায়, যেটা আজ থেকে নয় বহুদিন ধরে চলে আসছে। এবং দেখো এখানে যে বাঁকুড়া টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত, বীরভূম হচ্ছে বাউল গানের জন্য বিখ্যাত। রিসেন্টলি আমাদের যে রতন কাহার, যিনি পদ্মশ্রী পেলেন, বড়লোকের বিটিলো, তিনি কিন্তু বীরভূম জেলার মধ্যেই তার বসবাস আর কি। দেখো এখানে যে পশ্চিমবঙ্গের কোথায় লবণ তৈরির কারখানা রয়েছে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে জুনপুট। জুনপুট আরও কী জন্য বিখ্যাত? জুনপুট হচ্ছে আমাদের এখানে মৎস্য কেন্দ্র রয়েছে, এখান থেকে মৎস্য আহরণ করা হয় জুনপুট। তো লবণ, অ্যাকচুয়ালি লবণটা কী হচ্ছে যে সমুদ্রের যে জল, সেই জলটাকে সৌর বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে লবণটা আর কি তৈরি হয়। ঠিক আছে, সূর্যের রোদের গরমের ফলে যে বাষ্পীভবন হয় তারপরে যে পার্সেন্টটা পড়ে থাকে সেটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে লবণ তৈরি করা হয়, সেটা রয়েছে জুনপুট আমাদের যে পূর্ব মেদিনীপুর জেলার অনেকগুলোই লবণ তৈরির কারখানা রয়েছে এবং সেটা বর্তমানে বিভিন্ন সমস্যার সম্মুখীন। তো নেক্সট দেখো শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? হর্ষবর্ধন, শশাঙ্ক, রাজ্যবর্ধন না ধর্মপাল? তো শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন হর্ষবর্ধন। ঠিক আছে, শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন হর্ষবর্ধন, পুষ্যবতী বংশের থানেশ্বরের পুষ্যবতী বংশের রাজা হর্ষবর্ধন, তিনি কিন্তু শিলাদিত্য গ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন শশাঙ্কের সমসাময়িক একজন রাজা। নেক্সট দেখো এখানে রয়েছে যে ইনসুলিন কোথা থেকে খরিত হয়? ঠিক আছে, ইনসুলিন কোথা থেকে খরিত হয়? মূলত ডায়াবেটিসের ক্ষেত্রে। তাহলে ইনসুলিন কোথা থেকে হয়? যে অগ্নাশয়ের হচ্ছে পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি না অ্যাড্রিনাল গ্রন্থি না অগ্নাশয়ের আইলেক্স অফ ল্যাঙ্গারহ্যান্স, এখান থেকে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অগ্নাশয়ের আইলেক্স অফ ল্যাঙ্গারহ্যান্স,
এর যে বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। ইনসুলিন মূলত ডায়াবেটিসের ক্ষেত্রেই আমরা ব্যবহার করে থাকি ইনসুলিন, বা সুগারের ক্ষেত্রে আর কি ইনসুলিন ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে। দেখো নেক্সট যে কোশ্চেনটি রয়েছে যে শরীরে আয়োডিনের অভাবে কী রোগ হয়। আয়োডিন মূলত হচ্ছে, যেমন আমরা আয়োডাইজ লবণ খাই না, তো এই আমাদের শরীরে যদি আয়োডিনের মানে অভাব লক্ষ্য করা যায় তাহলে কী রোগ হয়, তাহলে হচ্ছে অপশান রয়েছে পোলিও রোগ, জন্ডিস রোগ, অ্যানিমিয়া রোগ, না গলগণ্ড রোগ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে গলগণ্ড রোগ। পোলিও রোগ আমরা 2014 সালের 11ই ফেব্রুয়ারি পুরো শেষ হয়ে গেছে। 2014 সালের 11ই ফেব্রুয়ারি মানে যে আমাদের ভারতবর্ষে পোলিও রোগ প্রায় শেষ হয়ে গেছে, আর তেমন একটা পোলিও রোগ পাওয়া যায় না। দেখো তাহলে এখানে হচ্ছে আয়োডিনের অভাবে আমাদের যে রোগটা হয় তার নাম হচ্ছে গলগণ্ড রোগ। শরীর মানে ফুলে যাওয়ার কারণে বা থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়ার কারণেই কিন্তু গলগণ্ড রোগ হয়। কেন হয়? কারণ আমাদের শরীরে আয়োডিনের অভাব রয়েছে। তাহলে এখানে মনে রাখবে যে আয়োডিনের অভাবে আমাদের যে রোগটা হয় তার নাম হচ্ছে গলগণ্ড রোগ। ঠিক আছে। অ্যানিমিয়া মূলত হচ্ছে রক্তশূন্যতা। অ্যানিমিয়া হচ্ছে রক্তশূন্যতা। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে ভিটামিন 12 যদি আমরা খাই মানে তাহলে আমাদের কিন্তু অ্যানিমিয়া যা রক্তশূন্যতা আমাদের কিন্তু হবে না। তো আমাদের যদি ভিটামিন 12 আমাদেরকে খেতে হবে অ্যানিমিয়া রোধ করার জন্য, মানে দ্যাট মিন্স ভিটামিন 12-এর অভাবেই কিন্তু আমাদের শরীরে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। এটা মনে রাখবে, ভিটামিন B12 এর অভাবে আমাদের শরীরে অ্যানিমিয়া রোগ হয়। আয়োডিনের অভাবে আমাদের শরীরে যে রোগ হয় তার নাম হচ্ছে গলগণ্ড। ভারতের দীর্ঘতম দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে আমরা আলোচনা করব যে ভারতের দীর্ঘতম সেচ খাল কি। অ্যাকচুয়ালি সেচ খাল কেন করা হয়, যে ভারতের যেসব এলাকাতে জলসেচের পরিমাণ মানে অর্থাৎ নদী নালার পরিমাণ কম এবং সেই সব এলাকাতে মানে চাষবাস করার জন্য নদীর জলকে মানে খালের মাধ্যমে বা কোনো জলাধারের বা ড্যামের জলকে খালের মাধ্যমে চাষের জমিতে নিয়ে যাওয়া, সেই জন্য আর কি সেচ খাল তৈরি করা হয়। তো এখানে ভারতের দীর্ঘতম সেচ খাল কি দেখো হচ্ছে যমুনা খাল রয়েছে, ইন্দিরা গান্ধী খাল, সিরহান্দ খাল, উচ্চবাড়ি দোয়াব খাল। দেখো এটাও কোশ্চেন হতে পারে যে যমুনা খাল কোথায় রয়েছে। যমুনা খাল রয়েছে হরিয়ানাতে। ইন্দিরা গান্ধী খাল কোথায় রয়েছে? রাজস্থানে। তারপর রয়েছে এই টাইপের, যেমন উচ্চবাড়ি দোয়াব এটা কোথায় রয়েছে? পাঞ্জাবে। তো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে যে ভারতের দীর্ঘতম সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল, যেটা কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। নেক্সট দেখো যে কোশ্চেনটি আমরা আলোচনা করব যে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন। অ্যাকচুয়ালি কৌলিন্য জিনিসটা কি, যে দেখো এখানে যে 1158 থেকে 59 খ্রিস্টাব্দে 1158 থেকে 69 খ্রিস্টাব্দে কৌলিন্য হচ্ছে যে হিন্দু কুল ও বর্ণ সমীকরণ আইন, মানে হিন্দু সমাজকে সচেতনভাবে গড়ে তোলার জন্যই কৌলিন্য প্রথা চালু করেছিলেন। মানে অ্যাকচুয়ালি কৌলিন্য সিস্টেমটা পরবর্তীকালে এটা প্রথা হয়েছিল এবং এটা চালু করেছিলেন সেন রাজা বল্লাল সেন। তো এর সঠিক উত্তর হয়ে গেল যেটা, তাহলে সেটা হচ্ছে সেন রাজা বল্লাল সেন। তাহলে কৌলিন্য প্রথা যিনি চালু করেছিলেন তার নাম হচ্ছে সেন রাজা বল্লাল সেন। মূলত তিনি হিন্দু সমাজকে আরও সচেতনভাবে গড়তে চেয়েছিলেন। ঠিক আছে। নেক্সট দেখো যে কোশ্চেন আমরা আলোচনা করব যে রান্না করার যে এলপিজি গ্যাস, সেই এলপিজি গ্যাসে কোন কোন গ্যাস থাকে? মিথেন থাকে, তারপরে হচ্ছে প্রোপেন বিউটেন, মিথেন বিউটেন, কোনোটিই নয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রোপেন বিউটেন, অর্থাৎ বিউটেন বা প্রোপেন। দেখো অ্যাকচুয়ালি দেখো এইখানে আছে যে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আমাদের প্রতিজনের বাড়িতে বাড়িতে রয়েছে। সেটা হচ্ছে যে হাইড্রোকার্বন গ্যাসের একটা দাহ্য মিশ্রণ, যার মধ্যে প্রোপেন, বিউটেন, আইসোবুটিন এবং হালকা পরিমাণে মিথেন গ্যাস থাকে। ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সার হয়ে গেল প্রোপেন আর বিউটেন। ঠিক আছে। এটা হচ্ছে হাইড্রোকার্বন গ্যাসের একটা দাহ্য মিশ্রণ, যার মধ্যে প্রোপেন, বিউটেন, আইসোবুটিন এবং হালকা পরিমাণে মিথেন গ্যাস থাকে। ঠিক আছে। এবার হচ্ছে প্রাচীন ভারতের কলহন কর্তৃক বইটি লেখা হয়েছিল, অর্থাৎ প্রাচীন ভারতের মানে হচ্ছে কলহন যে বইটি লিখেছিলেন সেই বইটির নাম কি? রাজতরঙ্গিনী, বিক্রমা বৈষ্ণব, হর্ষচরিত্র, মুদ্রা রাক্ষস। দেখো এখানে হচ্ছে রাজতরঙ্গিনী।
রাজতরঙ্গিনী বইটি লিখেছিলেন কলহন। অ্যাকচুয়ালি রাজতরঙ্গিনী বইটি হচ্ছে কাশ্মীরের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, রাজনীতি ইত্যাদি ইত্যাদি নিয়ে লেখা, ঠিক আছে। তাহলে কলহন কাশ্মীরের ইতিহাস, কাশ্মীরের রাজার জীবনযাপন, তাদের সমাজ ব্যবস্থা, তাদের অর্থনীতি সম্পর্কে লিখেছিলেন কলহন রাজতরঙ্গিনী বইটা। এবার হচ্ছে হর্ষচরিত বইটি লিখেছিলেন হর্ষবর্ধনের আমলে, হর্ষবর্ধনের বিখ্যাত একজন সভাকবি বাণভট্টু। এরপর হচ্ছে মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস হচ্ছে যে বইটি লিখেছেন তার নাম হচ্ছে বিশাখ দত্ত। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে ভারতবর্ষের সংবিধানে থাকা কোনটি মৌলিক অধিকার নয়? ব্যক্তিগত অধিকার, সম্পত্তির অধিকার, না সমানতার অধিকার, না গোপনীয়তার অধিকার। দেখো অ্যাকচুয়ালি যখন আমাদের ভারতের সংবিধান রচিত হয়েছিল তখন কিন্তু সম্পত্তির অধিকার, ঠিক আছে। তো এর সঠিক উত্তর যেটা হয়ে গেল, কোশ্চেনটি ছিল যে ভারতের সংবিধানে থাকা কোনটি মৌলিক অধিকার নয়, ঠিক আছে। তো যখন আমাদের সংবিধান রচিত হয়ে গেল তখন কিন্তু এটা মৌলিক অধিকার ছিল। বর্তমানে আমাদের যে সম্পত্তির অধিকার, যেটা পার্ট 12 অর্থাৎ পার্ট 12 300A এই ধারাতে রয়েছে সম্পত্তির অধিকার। এটা কিন্তু একসময় মৌলিক অধিকার ছিল, কিন্তু 1976 সালের যে 44তম সংবিধান সংশোধনীতে সেটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, রাইট টু প্রপার্টি, এবং এটা কিন্তু মৌলিক অধিকার বর্তমানে নয়। তাহলে সম্পত্তির অধিকার হচ্ছে মৌলিক অধিকার নয়। নেক্সট দেখো যে কোশ্চেন আমরা আলোচনা করব, তাহলে সেটা হচ্ছে কোন ব্যক্তিকে মহাত্মা গান্ধী তার রাজনৈতিক গুরু বলে মনে করতেন? অর্থাৎ রাজনৈতিক জিনিস তিনি কার কাছ থেকে পেয়েছিলেন, কিভাবে রাজনীতি করতে হয়, সমস্ত কিছু জিনিস তথ্য তিনি পেয়েছিলেন যার কাছ থেকে গান্ধীজি তাকে গুরু মানতেন। তো অপশান দেওয়া রয়েছে বাল গঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, চিত্তরঞ্জন দাস, গোপালকৃষ্ণ গোখলে, ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে গোপালকৃষ্ণ গোখলে। গান্ধীজির আবার যেমন আধ্যাত্মিক গুরু ছিল, স্পিরিচুয়াল গড, তার নাম ছিলেন লিও তলস্তয়, ঠিক আছে। তিনি আফ্রিকাতে আন্দোলন চলাকালীন তলস্তয় ফার্মও সেখানে স্থাপন করেছিলেন, ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সার হয়ে গেল কি গোপালকৃষ্ণ গোখলে, যাকে গান্ধীজি রাজনৈতিক গুরু মানতেন। দেখো এরপরে যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম যে বইটি, এই বইটির লেখককে জাকির হোসেন, ন স্যার সৈয়দ আহমদ খান, ন আবুল কালাম আজাদ, ন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের সবচেয়ে কম বয়সে যিনি কংগ্রেসের দায়িত্ব সামলেছেন মৌলানা আবুল কালাম আজাদ, তিনি ভারতের প্রথম স্বাধীন শিক্ষামন্ত্রী ছিলেন, ঠিক আছে, মৌলানা আবুল কালাম আজাদ। এবং তিনিই লিখেছেন ব্রিটিশদের যে অকথ্য অত্যাচার তার বিরুদ্ধে সমস্ত ভারতীয়কে সরব করে তোলার জন্য ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি লিখেছেন। তো এর সঠিক উত্তর হয়ে গেল মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে গর্ভবতী মা থেকে শিশুর কাছে সংক্রামিত হতে পারে রোগটা? ম্যালেরিয়া রোগ তো মশা বহন করে। অ্যানিমিয়া কি বললাম? রক্ত শূন্যতা। কিভাবে হয়? ভিটামিন B12 অভাবে কিন্তু আমাদের অ্যানিমিয়া রোগটা হয়। এবার হচ্ছে এইডস, ফাইলেরিয়া। ধরো এখানে আছে কোনো সংক্রামিত রোগ, ঠিক আছে, যদি কোনো পুরুষ বা মহিলার গায়ে যদি এডসের পজিটিভ জীবাণু পাওয়া যায় তাহলে তার জেনেটিক্স বিষয়গত দিক থেকে তার যে পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু সেটা ধীরে ধীরে পৌঁছে যাবে। তাহলে সুতরাং এখানে যদি কোনো বাবা মায়ের যদি এডস হয়ে থাকে তাহলে অবশ্যই তার ছেলে সেটা পাবে আর কি, তার সেই জেনেটিক্স ফিচার্স। তাহলে যে এডস রোগটাই কিন্তু মায়ের বা বাবার থেকে ছেলের হতে পারে। নেক্সট দেখো এখানে রয়েছে যে জাতি কোন টাইপের লিভার নিচ থেকে সিলেক্ট করো? প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। দেখো এইখানে আছে যে প্রথম শ্রেণীর লিভার যেটা রয়েছে, প্রথম শ্রেণীর লিভার রয়েছে যেমন সেটা হচ্ছে কাঁচি, ঠিক আছে, দুটো বল পাওয়া যাচ্ছে এই টাইপের। তাহলে এই জায়গাটা যদি বল প্রয়োগ করা হয় তাহলে এই দিক থেকে একটা একটা কিন্তু হচ্ছে না। নলকূপের হাতল, এগুলো হচ্ছে তোমার ফার্স্ট লিভারের বৈশিষ্ট্য। দ্বিতীয় শ্রেণীর লিভার যেটা বললাম, দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে কি, দেখো তাহলে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে ঠেলা গাড়ি আর জাতি। তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ে মানুষের বাহু, চিমটা, এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার।
তো এর সঠিক অ্যান্সার হয়ে গেল কি দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে মানুষের ঠেলা গাড়ি, তারপরে হচ্ছে জাতি, এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। তো যাই হোক বন্ধু, এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে এবং নিজের প্রস্তুতিকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফলো করো। যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।